গাজায় আরও তীব্র হচ্ছে ইসরায়েলি আগ্রাসন। নতুন করে প্রাণ গেছে ৩২ ফিলিস্তিনির। এরই মধ্যে নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে মোরাগ এক্সিক্স। রাফাকে বিচ্ছিন্ন করে দক্ষিণাঞ্চলের আরও বড় হামলার প্রস্তুতি নিচ্ছে আইডিএফ সেনারা। টানা ২ মাসের যুদ্ধবিরতি ভেঙে গেল ১৮ মার্চ থেকে গাজায় ফের হামলা শুরু করে ইসরায়েল। স্থল অভিযান আর লাগাতার বোমাবর্ষণে এখন মৃত্যুপুরীতে রূপ নিয়েছে গাজা উপত্যকা। নতুন করে হাসপাতাল ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে আইডিএফ সেনারা। নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে মোরাগ এক্সিসের। ফলে খান ইউনিস থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে দক্ষিণাঞ্চলীয় রাফা শহর। অঞ্চলটি থেকে হামাস ইসরায়েলের দিকে লক্ষ্য করে বোমা হামলা চালাচ্ছে বলে অভিযোগ আইডিএফের। রাফাতে হামাসের গোপন টানেল সহ বেশ কিছু অবকাঠামো ধ্বংস করেছি আমরা। এখান থেকে সন্ত্রাসীরা কার্যক্রম চালাচ্ছে, যা রুখে দিতে সব ব্যবস্থা নিয়েছি আমরা। ঘৃণ্য আগ্রাসন চলছে গাজার স্বাস্থ্য খাতের ওপরও। আল আহলি হাসপাতালে বোমা হামলায় ধসে পড়েছে চিকিৎসা কেন্দ্রটির জরুরি বিভাগ ও প্রধান গেট। পুরো ছাই হয়েছে আইসিইউর জন্য মজুদ অক্সিজেনের গোডাউন। ধ্বংসস্তূপে চাপা পড়েছেন বেশ কয়েকজন। উদ্দেশ্যমূলকভাবেই হাসপাতালটিতে হামলা চালানো হয়েছে। জরুরি বিভাগের পুরোটাই ধ্বংস করে দেওয়া হয়েছে। হামলার পর মৃতদেহ ও আহতদের বেছে বেছে উদ্ধার করতে হিমশিম খাচ্ছি আমরা। এদিকে গাজায় চলমান ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে দেশে দেশে চলছে বিক্ষোভ মিছিল। ইয়েমেন, লিবিয়া সহ মধ্যপ্রাচ্য জুড়ে বিক্ষোভ করেন লাখ লাখ মানুষ। পাকিস্তানে দেয়া হয় ইসরায়েলি পণ্য বয়কটের ডাক। মিলা খন্দকার, চ্যানেল 24। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ঢাকায় মার্চ ফর গাজা শিরোনাম হয়েছে বিশ্ব গণমাধ্যমে। গাজাবাসীর প্রতি এশিয়ার কোনো দেশের এমন অবস্থান তাক লাগিয়েছে পুরো বিশ্বকে। বিক্ষোভ প্রতিবাদে সমর্থন জানিয়ে সংহতি প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। গাজায় ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে ঢাকার জনস্রোতে বিস্মিত পুরো পৃথিবী। শিশু থেকে বৃদ্ধ এক কাতারে দাঁড়িয়েছে লাখো মানুষ। উত্তাল এই বিক্ষোভ শিরোনাম হয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে। ফিলিস্তিনি জনগোষ্ঠীর ওপর চালানো জেনোসাইডের বিপক্ষে সরোয়ার্দী উদ্যানে জড়ো হয় লাল সবুজ জমিনের অগণিত মানুষ। এর আগে এমন দৃশ্য দেখা যায় ইয়েমেন, তুরস্ক সহ মুসলিম বিশ্বের নানা প্রান্তে। বিক্ষোভে সংহতি জানিয়ে বিশ্বব্যাপী নিজেদের অবস্থান তুলে ধরেছেন প্রবাসী বাংলাদেশিরাও। আহ্বান জানাচ্ছি আমাদের বিশ্ব নেতাদের এবং বিশ্ব সকল মুসলিম রাষ্ট্রদের যেন এই যুদ্ধ বন্ধ হয়। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। মধ্যপ্রাচ্যের গণমাধ্যম আরব নিউজ বলছে এদিন ঢাকায় জড়ো হয়েছিল 10 লাখের বেশি মানুষ। ফিলিস্তিনের প্রতি অকুণ্ঠ সমর্থনের বিষয়টি সামনে এনেছে আল জাজিরাও। তবে পশ্চিমা কিছু গণমাধ্যমে বিক্ষোভের উপস্থিতির সংখ্যাকে কমিয়ে দেখানোর প্রবণতা লক্ষ্য করা গেছে। নেতানিয়াহু, ট্রাম্প ও মোদির প্রতি জনসমুদ্রের ধিক্কারের খবর প্রকাশ করেছে গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল। তবে ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের এমন অবস্থানের প্রশংসা করেছেন মধ্যপ্রাচ্যের বাসিন্দারা। এছাড়াও ঢাকার বিক্ষোভের খবর প্রকাশ করা হয় টরন্টো স্টার, দ্য ইন্ডিপেন্ডেন্ট, MSN, স্টার ট্রিবিউন, সিটিভি সহ বিভিন্ন গণমাধ্যমে। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। বাংলাদেশি পাসপোর্টে ভ্রমণ করা যাবে না ইসরায়েল। আওয়ামী লীগ সরকারের প্রত্যাহার করা সেই নিষেধাজ্ঞা 4 বছর পর আবারও ফিরিয়ে আনলো অন্তর্বর্তী সরকার। এখন থেকে পাসপোর্টে থাকবে ইসরায়েল ব্যতীত শর্তের কথা। এটিকে ফিলিস্তিনে নিপীড়িত মানুষের প্রতি সংহতি ও দখলদার ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে দেখা হচ্ছে। ইমদাদ হকের রিপোর্ট। 8 দশকেরও বেশি সময় ধরে ফিলিস্তিনে ইসরায়েলি হত্যা, নিপীড়ন, নির্যাতনের প্রতিবাদ জানিয়ে আসছে বাংলাদেশ। রয়েছে দখলদার ইসরায়েলের প্রতি তীব্র ঘৃণাও, যার প্রতিফলন দেখা যায় বাংলাদেশের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কেও। জাতিসংঘের সদস্যভুক্ত 30টি দেশের মতো জায়নবাদীদের সাথে কোনো সম্পর্ক নেই বাংলাদেশের। পাসপোর্টেও লেখা ছিল ইসরায়েল ব্যতীত বিশ্বের সব দেশের জন্য বৈধ। কিন্তু বছর 4 আগে কোনো ঘোষণা ছাড়াই অনেকটা গোপনে সিদ্ধান্ত পাল্টায় আওয়ামী লীগ সরকার। এই পাসপোর্ট থেকে তুলে দেওয়া হয় ইসরায়েল ব্যতীত শর্তের কথা। যুক্তি হিসেবে তুলে ধরে বলা হয় আন্তর্জাতিক সক্ষমতার অজুহাত।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ই পাসপোর্ট থেকে ইসরায়েল ব্যতীত শব্দ তুলে দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হয়। অবশেষে নেওয়া হলো সেই সিদ্ধান্ত। ফলে বাংলাদেশি পাসপোর্টে বিশ্বের সব দেশে ভ্রমণ ও বাণিজ্যিক সম্পর্ক থাকলেও নিষেধাজ্ঞার আওতায় থাকছে ইসরায়েল। না, আজকে জারি করেছে, এটা এখন ক্লাস আউট হয়েছে, এখন হয়তো 7 তারিখ দেখেন, যেতে আছে 7 তারিখ। ফিলিস্তিনি জনগণের ন্যায় বিচারের জন্য কয়েক দশকের দীর্ঘ সংগ্রামে সমর্থন জানিয়ে আন্তর্জাতিক নানা উদ্যোগে সম্মতি জানিয়ে আসছে বাংলাদেশ। পাসপোর্টের আন্তর্জাতিক মান বৃদ্ধির লক্ষ্যে পাসপোর্ট থেকে ইসরায়েল শব্দ বাদ দেওয়ার যে যুক্তি তুলে ধরেছিল গত আওয়ামী সরকার, অন্তর্বর্তী সরকার এসে পর্যবেক্ষণ করে দেখে সেটি বাস্তবতার সাথে সঙ্গতিপূর্ণ নয়। কেননা 1967 সালের মানচিত্রের হিসাব অনুযায়ী ফিলিস্তিনের রাজধানী জেরুজালেম, বাংলাদেশ সেই মানচিত্রকেই সমর্থন করে। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা। দর্শক, ওয়ার্ল্ড নিউজ টুডেতে একটা বিরতির সময় হলো, ফিরে আসছে একটু পর। দর্শক, আপনারা দেখছেন ওয়ার্ল্ড নিউজ টুডে। ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে উত্তাল ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ। বিক্ষোভের সময় সহিংসতায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় 150 জনকে। তবে রাজ্য পুলিশ বলছে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে আছে। এদিকে ভারতের ওয়াকফ আইন পশ্চিমবঙ্গে বলবৎ করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পশ্চিমবঙ্গ থেকে শুভজিৎ পুততুণ্ডের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। পুড়ছে পুলিশের গাড়ি, পুড়ছে গণপরিবহন। বেশ কিছু জায়গায় হয়েছে হামলা ভাঙচুর। সহিংসতা আর আতঙ্কে দিন পার করছেন ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার মানুষ। সবচেয়ে করুণ পরিস্থিতি শামশেরগঞ্জ, সুতি ও ধুলিয়ান এলাকায়। সহিংসতায় জড়িত সন্দেহে বিভিন্ন এলাকা থেকে অন্তত 150 জনকে গ্রেপ্তার করা হয়েছে। নতুন করে হামলার শঙ্কা ও গ্রেপ্তার আতঙ্কে ঘর ছাড়ছেন অনেকেই। ধুলিয়ান ফেরিঘাট পার হয়ে 5 শতাধিক মানুষ আশ্রয় নিয়েছেন পাশের জেলা মালদার কিছু এলাকায়। মুসলিম অধ্যুষিত জেলা হওয়ায় ওয়াকফ বিল আইনে পরিণত হওয়ার পর থেকেই মুর্শিদাবাদে তীব্র হয়েছে আন্দোলন। শুক্র ও শনিবারের সহিংসতায় থমথমে পুরো জেলা। শনিবার কলকাতা হাইকোর্টের নির্দেশে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় নামানো হয়েছে আধা সামরিক বাহিনী। টহল দিচ্ছে রাজ্য পুলিশ ও বিএসএফও। শনিবার রাতে বিএসএফ সদস্যদের লক্ষ্য করে পাথর ছোড়ে আন্দোলনকারীরা। বিএসএফ পাল্টা গুলি চালালে আহত হন এক যুবক। এর আগে শুক্রবার জেলা জুড়ে চলা বিক্ষোভের সময় সংঘর্ষে 3 জন নিহত হন। ওয়াকফ সংশোধনী আইন নিয়ে বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যেই 16 এপ্রিল পশ্চিমবঙ্গের ইমাম, মুয়াজ্জিন, বুদ্ধিজীবী, আলেম ওলামাদের সঙ্গে বৈঠকের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার অভিযোগ, ভারতের কেন্দ্রীয় সরকার গায়ের জোরে সংশোধিত ওয়াকফ আইন জারি করেছে। তবে পশ্চিমবঙ্গে এই আইন কার্যকর করা যাবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন তিনি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, আমরা আরো একটু বিস্তারিত জানার চেষ্টা করব। এই বিষয়ে জানাতে কলকাতা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, এই যে এত সহিংসতা হচ্ছে, এতে প্রায় 150 জনের মতো গ্রেফতার হয়েছে। এছাড়া মুর্শিদাবাদের সহিংসতার পরে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী যেটি বলেছে যে কোনোভাবেই ওয়াকফ বিল বলবৎ করা হবে না, এই বিষয়ে আপনার কাছ থেকে মতামত জানতে চাচ্ছি, বিস্তারিত বলবেন। দেখুন, ওয়াকফ বিল এবং সেটা যখন আইনে পরিণত হয়, পার্লামেন্টে বিল উপস্থাপিত হয়, সব মিলে কিন্তু ভারতের উত্তর থেকে দক্ষিণ, একেবারে বলা যায় দিল্লি থেকে হায়দ্রাবাদ, কলকাতা, সর্বত্রই উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং সেই পরিস্থিতি অনেকটাই স্তীমিত হয়ে এসেছে। কারণ একটা জিনিস, যে ভারতের সংবিধান মেনে সাংবিধানিক একেবারে যেটা বলা যায় মন্দিরে, পার্লামেন্টে, সেখানে বিজেপি আইন অনুযায়ী সাংবিধানিকভাবেই কিন্তু আইনের পরিবর্তন এনেছে এবং সেক্ষেত্রে কিন্তু সাংবিধানিকভাবে এটাকে পরবর্তীকালে বদলের সম্ভব। অর্থাৎ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যদি কখনো সরকার বদল হয়, সেক্ষেত্রে আবার কখনো আইনের বদল সম্ভব। এটা কিন্তু একেবারে বাস্তবতা। কিন্তু এই বাস্তবতাকেই কিন্তু অনেক ক্ষেত্রে উপেক্ষা করা হয়েছে এবং সেটাই কিন্তু বিজেপির মূল দাবি, যে আইনের মাধ্যমে, আইনের শাসন উপেক্ষা করেই একেবারে যে বিশৃঙ্খল পরিস্থিতি সেটা কিন্তু সৃষ্টি করা হয়েছে। এবং পশ্চিমবঙ্গ বা আসাম বা ত্রিপুরার ক্ষেত্রে গত 3 দিন ধরে যে পরিস্থিতি দেখা যাচ্ছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের পরিস্থিতি আপনি দেখেন, পরিস্থিতি কিন্তু যথেষ্ট ভয়াবহ। এবং শামশেরগঞ্জ, মুর্শিদাবাদের সেই এলাকা কিন্তু রণক্ষেত্র। গত শুক্রবারের জুমার নামাজের পর থেকে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছেন যে কেন্দ্রীয় আইন তিনি সেটা লাগু হতে দেবেন না।
কিন্তু একটা কথা যে আইন একেবারে সেন্ট্রালি পাস হয়েছে, সেই আইন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই রাজ্যভিত্তিক মুখ্যমন্ত্রী হয়ে রাজ্যের প্রশাসনের মাধ্যমে তিনি আইন প্রয়োগে বাধা দান করতে পারেন না। তবে আইনের যে লুপ হোল রয়েছে, অর্থাৎ যেখানে বলা হয়েছে কেন্দ্রের এই আইন জেলা শাসকদের মাধ্যমে নিয়ন্ত্রিত হবে, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা শাসকদের নির্দেশ দিতে পারেন যে এই আইন প্রয়োগের ক্ষেত্রে তারা কিছুটা শিথিলতা দেখাতে পারে। এর থেকে বেশি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা কোনো রাজ্য বা কেন্দ্রীয় শাসিত অঞ্চলের হাতে কিন্তু এর থেকে বেশি ক্ষমতা নেই। তবে পরিস্থিতি যেদিকে গিয়েছে সেক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে রাজ্য প্রশাসনের একটা ব্যর্থতা আছে, এবং এক্ষেত্রেও কিন্তু বাংলাদেশকে টেনে আনা হয়েছে। বলা হচ্ছে ভারতের যে নিষিদ্ধ সংগঠন পিএফআই এবং বাংলাদেশের বেশ কিছু জঙ্গি সংগঠন, তারা কিন্তু মুর্শিদাবাদ যেহেতু সীমান্ত সংলগ্ন জেলা, সেই এলাকায় কিন্তু তারা প্রভাব বিস্তার করছে এবং গোটা অশান্তির পিছনে কেন্দ্রীয় সরকারের কাছে যে রিপোর্ট সাবমিট করা হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ সমর্থিত জঙ্গি সংগঠনের কথাও কিন্তু বলা হয়েছে। যদিও সেই সাপেক্ষে কেন্দ্রীয় সরকার পর্যাপ্ত তথ্য এখনো পর্যন্ত কেন্দ্রের কাছে দিতে পারেনি বা সংবাদ মাধ্যমের সামনে উপস্থাপিত করতে পারেনি। দৃষ্টি। জি শুভজিৎ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, শুভজিৎ পুততুণ্ড আমাদের সাথে যুক্ত হয়েছিলেন কলকাতা থেকে। এরই সাথে সময় হলো আরো একটা বিরতির, ফিরে আসছি একটু পর। ফিরে এলাম ওয়ার্ল্ড নিউজ টুডেতে। ইউক্রেনের সুমি শহরে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 34 জন নিহত হয়েছেন, আহত 83 জন। সুমি শহরের প্রাণকেন্দ্রে 2 দফায় চালানো হয় হামলা। সে সময় ধর্মীয় উৎসব পাম সানডে উদযাপনের প্রস্তুতি নিচ্ছিলেন স্থানীয়রা। যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যে ইউক্রেনে হামলার জোর বাড়িয়েছে রাশিয়া। এবারের হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিশ্ব সম্প্রদায়কে প্রতিক্রিয়া জানানোর আহ্বান জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকে যুদ্ধ বন্ধ করতে রাশিয়া ইউক্রেনকে আলোচনার টেবিলে আনেন, যদিও এতে এখনো পর্যন্ত মেলেনি কোনো আশার আলো। সম্প্রতি বিভিন্ন দেশের উপর আরোপিত পাল্টা শুল্ক থেকে স্মার্টফোন, কম্পিউটার সহ বেশ কিছু ইলেকট্রিক পণ্যকে অব্যাহতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীন থেকে আমদানি করা এসব পণ্যেও প্রযোজ্য হবে এই ছাড়। এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সংস্থা কাস্টমস অ্যান্ড বর্ডার পেট্রোল। বিজ্ঞপ্তিতে বলা হয়, আইফোন সহ ইলেকট্রনিক এসব পণ্যের বেশিরভাগের কারখানা চীনে হওয়ায় শুল্কের প্রভাব বাড়ছে পণ্যগুলোর দাম। এই শুল্ক ছাড়ের আওতাভুক্ত থাকবে সেমিকন্ডাক্টর, সোলার সেল, মেমোরি কার্ড সহ মোট 20টি পণ্য। এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে অ্যাপল, এনভিডিয়া, মাইক্রোসফটের মতো টেক প্রতিষ্ঠানগুলো। দর্শক, এই ছিল আজকের ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডের আয়োজন। বিশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ এবং বিশ্লেষণ জানতে চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়। এছাড়াও দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। ধন্যবাদ সবাইকে।